প্রিয় দর্শক, আপনার শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনার প্রতিটি কাজেই আপনি শক্তি পাবেন, মনোবল ফিরে পাবেন। শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় বেশি প্রয়োজন। আজকে বিশ্ব হার্ট দিবস, আমরা এ বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমরা অনুষ্ঠানটা শুরু করি। আমি রেজানুর রহমান, চ্যানেল আইয়ের সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন। একেবারে ডান দিকে অমল কুমার চৌধুরী, ডাক্তার অমল কুমার চৌধুরী, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান আপনি, এবং পাশেই বসে আছেন শরীফুজ্জামান পিন্টু, রাজনৈতিক.com-এর সম্পাদক। আপনাকে পেয়ে ভালো লাগলো এই জন্যে যে আজকে হার্ট দিবসে বিশেষ করে আমাদের কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, অ্যাওয়ারনেসটা কীরকমের, একটা ভয় ভীতি তো থাকে, সবকিছু মিলে আপনার সাথে আলাপ করব। তার আগে ধন্যবাদ পত্রপত্রিকা, শুভ সকাল দর্শকবৃন্দকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আগে। দৈনিক প্রথম আলো, দেশে প্রতিদিন 562 জন মারা যান হৃদরোগে, খাগড়াছড়িতে গুলিতে নিহত 3। দৈনিক যুগান্তর, 80% রোগীর চিকিৎসা এক হাসপাতালেই, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দিনে মারা যান 20 রোগী। দৈনিক সমকাল, ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি, খাগড়াছড়িতে 3 জন নিহত। কালের কণ্ঠের শিরোনাম, স্কুলের যোগ্যতাই নেই তবু বিশ্ববিদ্যালয়, প্লাস মাইনাসের রাজনীতি, বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনমুখী দলগুলো, মিত্রদের জন্য 50 আসন বিএনপির। মানব জমিনের শিরোনাম, বনের জমিতে বাউন্ডারি, শহীদের সাম্রাজ্য। আমাদের সময়, গুইমারায় সহিংসতায় নিহত 3। দেশ রূপান্তর, বছরের মৃত্যু পৌনে 3 লাখ, বিশ্ব হার্ট দিবস। কালবেলার শিরোনাম, শাপলা বরাদ্দ দেওয়ার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। রূপালী বাংলাদেশ, ভালো নেই হৃদয়, আজ বিশ্ব হার্ট দিবস। দৈনিক ইনকেলাব, বাংলাদেশে ভারতের আক্রমণ চায় জামায়াত, নিউ ইয়র্কের ডক্টর আবদুল্লাহ তাহেরের বক্তব্যে তোলপাড়। সময়ের আলো, মব ভায়োলেন্স, এআই, পোস্টাল ভোট নিয়ে উদ্বেগ। খবরের কাগজের শিরোনাম, রাজনীতিতে ইউনিসেফ ট্রাম্প কার্ড। আমার দেশ, ভারতে আওয়ামী আস্তানা উদ্ঘাটন। আপনারা শিরোনাম শুনলেন, নানামুখী শিরোনাম। ডক্টর অমল কুমার, আপনার সাথে আসবো, কথা শুনবো, কিন্তু তার আগে এই যে খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটলো, গুইমারা থমথমে পরিস্থিতি, একজন ছাত্রীকে শ্লীলতাহানি হলো এবং তাকে কেন্দ্র করে যে এখন এই যে দিনের পর দিন চলছে, কি মনে হয় আপনার কাছে? এটা বলা যায় যে এখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে একটা নির্বাচনের আওয়াজ চারিদিকে, তার মধ্যে আমাদের সবচেয়ে স্পর্শকাতর এলাকা বলা যায় যে পার্বত্য এলাকা, সেখানকার খাগড়াছড়ির এই ঘটনাটা নিঃসন্দেহে উদ্বেগজনক, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। দুইটা ঘটনা, একটা হলো যে একজন কিশোরী, তিনি উপজাতি, তাকে ধর্ষণ করা হয়েছে, বলা হচ্ছে গণধর্ষণ। একজন গ্রেপ্তারও আছে, কিন্তু এবং রিমান্ডে আছে আসামি। তো বলা যাবে না যে সরকারের চেষ্টা বা আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টার কোনো ঘাটতি, এবং ঘাটতি আছে সেটাও না, কারণ আসামিকে অ্যারেস্ট করে তাকে রিমান্ডে 5 দিনের রিমান্ডে আছে। এর মধ্যে টানা 3 দিনের অবরোধ, এবং এই অবরোধকে কেন্দ্র করে যা ঘটেছে, সেখানে মনে হয় যে এখানে কোনো তৃতীয় পক্ষের উস্কানি, কোনো ইন্ধন, এটা থাকাটাই স্বাভাবিক। এবং বারে বারে আপনিও জানবেন, আমরা সাংবাদিকতা করি, যে পার্বত্য এলাকায় এরকম কোনো একটা ইস্যু, কোনো একটা ছোট বারুদের মতো, সেটাকে কেন্দ্র করে এমন কিছু, যার যেখানে যত রকম স্বার্থ থাকে, এটা সিদ্ধি করার একটা অপচেষ্টা সেখানে চলে, সেটা একটা যথেষ্ট সন্দেহের কারণ। ডাক্তার সাহেব, সুন্দর একটা শিরোনাম পড়লাম, ভালো নেই হৃদয়। মানে হৃদয় যদি ভালো না থাকে তাহলে তার কিছুই ভালো থাকে না। আজকে বিশ্ব হার্ট দিবস, বিভিন্ন পত্রপত্রিকায় শিরোনাম ছাপা হয়েছে, দেশে প্রতিদিন 562 জন মারা যান হৃদরোগে। এই যে হৃদরোগের সমস্যা, এটা বেশ আতঙ্ক ছড়ায় মানুষের কাছে। তা আপনাকে পেয়ে ভালো হলো যে আজকে আমরা একটু জানতে চাই অবস্থাটা কি, পরিবেশটার অবস্থাটা। ধন্যবাদ আপনাকে। খুব আজকে বিশ্ব হার্ট দিবসের সবাইকে শুভেচ্ছা, আপনাদের সহ দর্শকবৃন্দকে। আজকে প্রথমে একটু বিশ্ব হার্ট দিবসের এবারকার প্রতিপাদ্য এবং থিমগুলো একটু খুব সংক্ষেপে 30 সেকেন্ড লাগবে বলে নিই। কারণ এই বিশ্ব হার্ট দিবসের
থিমটা আনে হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, আচ্ছা। এবং তাকে অ্যাসোসিয়েট করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমাদের সাবকন্টিনেন্টের হার্ট অ্যাসোসিয়েশনগুলোও তথ্য দিয়ে যে এই বছর থিম কি হবে। কারণ আজকে থেকে কিন্তু সামনের বছর থিমের জন্য কাজ শুরু হবে, গবেষণা, ট্রায়াল, এগুলা যে কি রেজাল্ট হলো এবং কি এই প্রতিপাদ্য বিষয়গুলো এক্সিকিউট হলো কিনা, সামনের বছর কি নতুন ইমার্জিং কোনো রিস্ক ফ্যাক্টর হার্টের জন্য আসছে কিনা। এইবারের স্লোগান হচ্ছে ডোন্ট মিট এ হার্টবিট, ডোন্ট মিস এ হার্টবিট। এটা হচ্ছে ইংলিশ শব্দ, যে একটা হার্টবিটও মিস করা যাবে না। বাংলা আমরা করেছি, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি বা আমাদের যে সোসাইটি, বিভিন্ন সোসাইটি আছে, আমি ইন্টারন্যাশনাল সোসাইটির একজন কর্মকর্তা হিসাবে করেছি যে প্রতিটা হৃদস্পন্দনের যত্ন নিন। একই দাঁড়ালো না, ডোন্ট মিস এ হার্টবিট মানে প্রতিটা হৃদস্পন্দনের সুরক্ষা করুন অথবা যত্ন নিন। আর সাব থিম যেটা, এটা হচ্ছে স্লোগান, না থিম হচ্ছে 1 নম্বরেই বলা হয়েছে যে কায়িক পরিশ্রম বাড়াইতে হবে। আমাদের মোবাইল এবং ল্যাপটপ আমাদের জেনারেশনকে কায়িক পরিশ্রম বাড়াতে হবে, বলা নাই করতে হবে, মানে যা করা হচ্ছে তার থেকে বাড়াতে হবে, 1 নম্বর থিম। 2 নম্বর থিম হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, ইংলিশে বলেছে, বাংলায় হচ্ছে মন সর্বদা প্রফুল্ল রাখতে হবে, আনন্দে থাকতে হবে। এখন আনন্দে থাকতে হলে আপনি বললেন যে হৃদয় ভালো নেই, হৃদয় মানে আমাদের যে সাবজেক্টিভ যে হৃদয় সেটাও ভালো থাকবে, এবং অবজেক্টিভ যে হৃদয় যেটা পাম্প করছে 24, একটা অলৌকিক জিনিস, জন্মের মায়ের গর্ভের 5 সপ্তাহ থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত পাম্প করে, প্রতিদিন প্রায় 1 লক্ষ বার তাকে পাম্প করতে হয় সর্বশরীরে অক্সিজেন এবং পুষ্টি দেওয়ার জন্য। এখন আমি বলে নিই, সেকেন্ড থিমটা হচ্ছে যে এই মন ভালো না থাকলে বা যদি হার্ট ভালো না থাকলে, বুক ব্যথা করলে কিন্তু মন ভালো থাকবে না। ওই যে আপনি যেটা বললেন, এই জন্যে বলা হচ্ছে যে ভাইস ভার্সা, এই জন্য একটু মনটা প্রফুল্ল রাখার ব্যবস্থাও করতে হবে। মনটা প্রফুল্ল, আজকে মন প্রফুল্ল থাকলে তো আজকে আপনার হার্ট অ্যাটাকটা হতো না, কিন্তু আজকে আপনার স্ট্রেসে পড়ার জন্য এই জন্য বলছে মন প্রফুল্ল রাখতে হলে সবসময় ভালো কাজ, কনস্ট্রাকটিভ কাজ, প্রিয়জন আপনজনের সাথে তাদের মুখ দেখা, এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক চাপ কিভাবে ম্যানেজ করতে হয় এটা শিখতে হবে। 4 নম্বরে এবার বলেছে যে সুষম খাদ্যের পরে খুবই জাঙ্ক ফুড বাদ দিয়ে খাদ্য দিতে হবে। আর 5 নম্বর খুবই ইম্পর্টেন্ট, যে নিয়মিত হার্টের চেক আপ করাবে। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে হয়তো বিশদ অত বলা যাবে না, একটু ছোট্ট করে যেটা জানতে চাই আপনাকে, যেমন প্রথম আলোতে যে শিরোনামটা হয়েছে, দেশে প্রতিদিন 562 জন মারা যান হৃদরোগে, এই তালিকাটা কি তো উদ্বেগজনক? ডেফিনেটলি আমাদের কাছে এটা আমি মনে করি যে গ্রহণযোগ্য, এবং খুব ওভার কিছু লেখে নাই, সংখ্যাটা ঠিকই আছে। কারণ আমরা তো মহামারীর মতো, আমরা ছোটকালে যে ডায়রিয়া কলেরাতে মৃত্যু দেখছি, ওই রকম হার্ট অ্যাটাকের এখন হার, কোনো হসপিটালে সিট নাই, বেড নাই। আমি হৃদরোগে মনে হয় না যে এখন এই ধরনের রোগ হলেই আমরা সবাই রাজধানীর দিকে ছুটি, ঢাকার দিকে ছুটি, চলো ঢাকায় যাই। ধরুন খাগড়াছড়িতে একজন রোগী অসুস্থ হয়ে গেলেন, তাকে ওই খাগড়াছড়ি থেকে ঢাকা আনতে আনতে তো শেষ হয়ে যাবে। এই যে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে হার্ট রোগের, এই হৃদরোগের চিকিৎসা কেন্দ্র খোলা দরকার না? খুবই খুবই ইম্পর্টেন্ট বলেছেন, যে প্রতিটা ডিস্ট্রিক্ট লেভেলে যদি আমরা একটা করে সিসিইউ খুলতে পারতাম, তাহলে তার কিন্তু এখানে কিন্তু টাইম ফ্রেম আছে। হার্ট অ্যাটাকের 12 ঘন্টার মধ্যে যদি আপনি ফিব্রিলাইটিক থেরাপি অথবা এনজিওপ্লাস্টি না করতে পারেন, তাহলে কিন্তু বেনিফিট আর অ্যাপ্রোপ্রিয়েট, মানে 100% বেনিফিট আপনি পাবেন না। এজন্য আমি বলবো যে প্রতিটা ডিস্ট্রিক্ট হসপিটালে অগত একটা 10 বেডের সিসিইউ যদি হার্ট সিসিইউ মানে করোনারি কেয়ার ইউনিট, হার্ট অ্যাটাকের রুম করা যায়, হার্ট অ্যাটাকের ব্যবস্থা করা যায়, তাহলে ওখানে প্রাথমিক চিকিৎসাটা নিয়ে। আরেকটা আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে বলে রাখি যে হার্ট অ্যাটাক হলে কিন্তু ট্রান্সপোর্ট খুবই ডেঞ্জারাস। তাই? হ্যাঁ, সে অ্যাম্বুলেন্সে হোক, কার্ডিয়াক অ্যাম্বুলেন্স, কয়টা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স আছে যে ডিসি শক দিতে পারবে কার্ডিয়াক অ্যারেস্ট হলে? না, ডিসি শক তার টেকনাফ থেকে, তেঁতুলা থেকে রুগী যদি জাতীয় হৃদরোগের দিকে রওনা দেয়, ঢাকামুখী হয়, সে জাতীয় হৃদরোগ হোক বা প্রাইভেট সেন্টার হোক বা আমাদের ইউনিভার্সাল হোক, তো হয়ে যাবে, তো তার কার্ডিয়াক অ্যারেস্ট একবার না একবার হবেই এই ট্রান্সপোর্টের মধ্যে। আর 12 ঘন্টা তো পার হয়ে যাবে, 12 ঘন্টার পরে কিন্তু আমরা ওই দামি ইনজেকশন যেগুলো আছে, যেটা ভারতের মতো ইনজেকশন দিয়ে লাভ হবে। শরীফুজ্জামান পিন্টু, আজকে হৃদরোগ নিয়ে তো কথা হলো অনেকক্ষণ, একটু জ্ঞানের রোগ নিয়ে একটু কথা বলি। বিশেষ করে ডাকসু নির্বাচনের পরে এই ব্যালট পেপারটা কোথায় ছাপা হলো কি ছাপা হলো না, সেটা নিয়ে নানা ধরনের বিতর্ক হচ্ছে।
বিতর্কটা এই জন্য হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের ব্যালট পেপার কোথায় ছাপা হবে সেটা কর্তৃপক্ষ যদি ভাষ্য এবং যেখান থেকে ছাপা এটা নানা ধরনের ভাষ্য যদি হয় তাহলে নানা ধরনের প্রশ্ন দেখা দেয়। এটা ডাকসু নির্বাচন, এটা ভাবতে হবে। তো সেখানে গতকাল মাননীয় ভাইস চ্যান্সেলর বললেন যে এই ব্যাপারে আমার সেরকম কোনো তথ্য নেই এবং যদি এটা করে থাকে ভেন্ডরদেরকে উনি দায়ী করলেন। কি মনে হয় আপনার কাছে? এটা আমি যদি একদম সরাসরি বলি, এর দায় দায়িত্ব প্রায় সবটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আচ্ছা, ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে দৃশ্যত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছিলাম যে প্রাণহানি হয়নি, হতাহত হয়নি, কিন্তু কিছু অনিয়মের যে আলোচনা, অভিযোগটা, সেটা কিন্তু এখন ধীরে ধীরে একটা শেপ নিল এই ঘটনার মধ্য দিয়ে। দেখেন, বিজয়ী প্যানেল ছাড়া বাকি সবাই কিন্তু একযোগে বলে আসছিল এই নীলক্ষেত, গাউসুল আজমে এখানে তারা ব্যালট দেখেছে, এখানে অব্যবস্থাপনা ছিল, ছবি এটা প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায়। এবং তখন বিশ্ববিদ্যালয় কি করলো, প্রেস কনফারেন্স করে স্টেট বললো নো, এটা মিথ্যা, এটা ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই, হ্যাঁ, এটা আমরা মানি না। তথ্য তো পাওয়া গেল। আচ্ছা, তারপরে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল, আমি বলবো যে সাংবাদিকদের আমরা নিজেরাও সমালোচনা করি, অনেকেই সমালোচনা করেন, দেখেন একমাত্র সংবাদ মাধ্যম, সেটা আমি নামও বলি, চ্যানেল 24, তাদের ইনভেস্টিগেশনে চ্যানেল 24টা না করতো তাহলে তো এটা আলোচনা হতো না, এবং তারা ইনভেস্টিগেশন করে প্রমাণ করে দিল যে না, এখানে ছাপা হয়েছে, এবং যারা ভেন্ডর তারাও স্বীকার করতে বাধ্য হলো, যারা প্রেস তারাও স্বীকার করলো। এরপরে কি হলো, গতকালকে উপাচার্য প্রেস কনফারেন্স করলেন এই প্রেক্ষাপটে, এবং তিনি বললেন কি যে ভেন্ডর তাদেরকে বিষয়টি জানায়নি যে তারা বাইরে এরকম ব্যালট ছাপবে এবং কাটিং করবে, এবং ভেন্ডর নাকি বিশ্ববিদ্যালয়ের কাছে দুঃখ প্রকাশ করছে। তাহলে উপাচার্য কি করলেন? আগে তো দুঃখ প্রকাশ করার কথা উপাচার্য, উনি এই প্রতিষ্ঠানের শীর্ষে বসে আছেন, এত বড় একটা অনিয়ম হয়েছে এবং সেটা উনি জানতেন না, এবং উনি এটা ভেন্ডরের উপর চাপিয়ে দিয়ে আসলে এটা উনি রেহাই পেতে পারেন না। একটা ছোট্ট আলোচনা করতে চাই। কালের কণ্ঠে শিরোনাম হয়েছে, স্যারের কাছে হয়তো যাব আমি, স্কুলের যোগ্যতা নেই তবু 20 বিশ্ববিদ্যালয়, এবং এটা এই শিরোনামের মধ্যে কিন্তু আপনি দেখেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে বলা হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, ভাড়া বাড়িতে কার্যক্রম 22টির বেশি, 3 বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকলেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম, জমি খুঁজেই কয়েক বছর পার একাধিক বিশ্ববিদ্যালয়ের, আর ক্লাসরুম, শিক্ষকদের বসার জায়গা, লাইব্রেরিতে কিচ্ছু নেই। এটা দেখেন, এটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা তো সাধারণত সংবাদ মাধ্যমে দেখি বেসরকারি বিশ্ববিদ্যালয় যাদের ক্যাম্পাস নেই। এটা আমরা তো, আপনিও শিক্ষা বিষয়ে করে সাংবাদিকতা করেছেন, বছরের পর বছর, দশকের পর দশক লিখতে লিখতে এখন কিন্তু বেসরকারি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের অনেক সুন্দর ক্যাম্পাস আছে। আমি অন্তত 10টা, যে নর্থ সাউথ বলেন, আইইউ বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, এআইইউটি, মানে চমৎকার চমৎকার ক্যাম্পাস, যেগুলো আমরা চোখের সামনে না দেখলে বোঝা যাবে না যে এত সুন্দর ক্যাম্পাস। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় মানে এটা সরকারি অর্থায়নের বিশ্ববিদ্যালয়। তো আপনি একটা বিশ্ববিদ্যালয় করবেন, যে কোনো একটা প্রতিষ্ঠান করার আগে কি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অর্গানাইজেশন, তো আপনার ল্যান্ড যদি আপনি এনশিওর না করে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে করেন, কিভাবে সেই বিশ্ববিদ্যালয় চালু করেন, কিভাবে সেই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ভর্তি করেন, এর দায় দায়িত্ব সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের, ইউজিসির এবং কিছুটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে যারা আছেন তাদেরই, এবং তাদের অবশ্যই জবাবদিহি করা উচিত। এটা এক ধরনের ক্রাইম বলতে পারেন। আপনি একজন স্টুডেন্টকে ভর্তি করছেন, তাকে মিনিমাম কোনো ফ্যাসিলিটি দিবেন না, তো বলছেন সে বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার কি মনে হয় না যে এটাও কি একটা শিক্ষার হৃদরোগ না? আমি মনে করি যে এটা তো গেল যে পাবলিক ইউনিভার্সিটি, হয়তো ওখানে বায়োলজিক্যাল সাবজেক্ট আছে, ফিশারিজ ডিপার্টমেন্ট আছে, প্রাণী আছে কিছু, কিন্তু মেডিকেল কলেজগুলোও কিন্তু প্রচুর মেডিকেল কলেজ গভর্নমেন্টের আছে, যেটা প্রাইভেট মেডিকেল কলেজের থেকে অনেক মানগত দিক থেকে এখনো এস্টাবলিশ হয় নাই। অনেক ডিগ্রি খোলা হয়েছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও খোলা হয়েছে, যেখানে হয়তো একটা ইসিজি মেশিনই নাই। আমি সেই কারেকশনগুলো দ্রুত করার জন্য, কারণ এটা হিউম্যান বডি নেই, তারা কিন্তু ডাক্তার হবে, এবং আমি প্রায় বলি যে ঢাকা মেডিকেল কলেজে প্রতিটা খুব এই তথ্যটা আপনার কাজে লাগবে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ফার্স্ট মেডিকেল কলেজের ফার্স্ট বয় এবং ক্যাটাগরিতে যে লাস্ট মেডিকেল কলেজের লাস্ট বয় নম্বরের পার্থক্য প্রতি এক্সামিনেশনে 0.5 to 1। যদি কেউ 500 ফার্স্ট বয়, ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট বয় 500 পায়, ও পাবে 499।
এক পার্থক্য। এখন আপনি দেখেন আমাদের ফার্স্ট বয় আর দুমকি মেডিকেল কলেজের, ঢাকা মেডিকেল কলেজ ফার্স্ট বয় আর দুমকি মেডিকেল কলেজের লাস্ট বয় যে পাশ করলো, তার মধ্যে নম্বরের পার্থক্য কত। এখন আমি প্রায় আমার যারা কলিগ, ইয়াঙ্গার ব্রাদার, আমি জুনিয়র কাউকে বলি না, আমাদের যারা ছোট ভাই ডাক্তারি, তাদেরকে বলি যে দেখো আমরা তো প্রায় চলে যাব, তোমরা হয় ফার্স্ট বয়ের জন্য লাস্ট বয় মার খাবে, অথবা লাস্ট বয়ের জন্য ফার্স্ট বয় মার খাবে। তার বলেছেন এই জন্য অনেক কম এই স্ট্যান্ডার্ডটা হিউম্যান বডির চিকিৎসা করবে, একটা মানুষের চিকিৎসা করবে, এই স্ট্যান্ডার্ডটা একবারে সমান্তরাল হতে হবে, একবারে প্রায় জিরো পর্যায়ে আসতে হবে। তাও বিদেশে এক অ্যালাউ করে, 1 নম্বর, খুব বেশি হলে 2 নম্বর অ্যালাউ করে দুই ডাক্তারের কোয়ালিটির মধ্যে। এর বেশি অ্যালাউ করলে কিন্তু সে কি ট্যাক্স দেয়? পটুয়াখালীর লোক কি কম ট্যাক্স দেয়? ট্যাক্সের স্ল্যাব কি তাদের কম, বা ঢাকার এদের কম? ও যে এখানকার কার্ডিয়াক সার্জন ওখানকার কার্ডিয়াক সার্জন আলাদা হবে, এটা আমি এনএসএ দেখছি। লন্ডনে যে ন্যাশনাল হেলথ সার্ভিস, মানে লন্ডনে যে ডাক্তার বাইপাস করে হালে 300 কিলোমিটার দূরে হালের হসপিটালে আমি নিজে ট্রেনিং করেছি 3 মাস, একই লেভেলের। পিন্টু, রাজনীতি নিয়ে একটু কথা বলি। আপনি রাজনীতি.com এর সম্পাদক। আজকে খবরের কাগজে একটি ছবি ছাপা হয়েছে, আপনাকে ছবিটা আমি দেখাই। এখানে লেখা রাজনীতিতে ইউনুসের ট্রাম্প কার্ড। মানে এখন তো আমাদের রাজনীতি বেশ আলোচনা, আন্তর্জাতিকভাবে আলোচনার জায়গায়। তো কি দাঁড়ালো, কি মনে হয় নির্বাচনের পরিস্থিতি সবকিছু মিলিয়ে কি মনে হয়? ট্রাম্প কার্ড শব্দটা তো আমরা সবাই জানি, এটা তাস খেলার একটা টার্ম আর কি। তো যেহেতু ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তার সঙ্গে মিলে গেছেন, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা গেছেন, আমাদের 6 জন রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে গেছেন। এটা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। মিশ্র প্রতিক্রিয়া যেমন একটা হলো যে ধরেন উনি রাজনীতি 3 দলের 6 জন রাজনীতিবিদকে নিয়ে গেছেন। তো বাংলাদেশে তো আরও অনেক রাজনৈতিক দল আছে, আরও অনেক রাজনৈতিক, কিসের ভিত্তিতে উনি নিলেন সেটা একটা দিকের একটা আলোচনা আছে। বাট ওখানে যাওয়ার পরে যেটা হয়েছে সেটা প্রধান উপদেষ্টা নিজের জন্য এবং বাংলাদেশের জন্য দুটোই আমি বলবো যে এক ধরনের পজিটিভ বার্তা এটার মধ্য দিয়ে এসছে, যে উনি দেখাতে পেরেছেন যে না, এই যে আমরা সবাই একসাথে আসছি, সবাই এক সুরে কথা বলেছেন, এবং গ্লোবালি এটার একটা আমি বলবো যে ভালো ইম্প্যাক্ট। একই মঞ্চে কথা বলেছেন, কেউ কারো, আমাদের দেশের মধ্যে যেটা হয় সেটা অন্তত ওখানে হয়নি, সবাই ঐক্যের কথা বলেছেন, সবাই নির্বাচনের কথা বলেছেন। কিন্তু মূল জায়গাটা হলো যে আমাদের যে বিরোধের যে জায়গাটা, অনৈক্যের যে জায়গাটা, এবং যে অস্থিরতা যেটাকে কেন্দ্র করে ঘটছে, সেই জায়গায় আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। সেই যে ধরেন পিআর পদ্ধতি, নির্বাচনটা কিভাবে হবে, এটা যদি জুলাই সনদ কিভাবে হবে, তো বাস্তবায়নটা কিভাবে হবে, তো এই জায়গাটা যদি আমরা সমাধান করতে পারতাম, রাজনৈতিক এবং বিচার মানি তালগাছ আমার ওই অবস্থান থেকে যদি সরে গিয়ে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেশের ভবিষ্যতের জায়গা, গণতন্ত্রের জায়গা, মানে স্থিতিশীল পরিবেশের জায়গা চিন্তা করে যদি আমরা ওই জায়গাটা একটা ঐক্যমত্যে যেতে পারতাম, তাহলে আমাদের জন্য এটা আসলেই বার্তাটা দিত। এখন গ্লোবালি একটা বার্তা পেলাম, এটা আমরা একটু সাময়িক চাঙ্গা হলাম, আমরা ভালো আছি, ঐক্য আছে, সেটা এক ধরনের শো আপের জন্য ঠিক আছে, কিন্তু আসলে তো আমাদের মধ্যে নাই, এটা তো একটা বাস্তবতা। সেটাই আমাদের কামনা, যত দ্রুত এই বাস্তবতাটার বাস্তব জগতে আমরা ফিরে আসি এবং নির্বাচনটা সময় মতো হোক। অবশ্যই অন্তর্বর্তী সরকার বারবার বলছেন, এখন তার বলার গতিটা আরও বেড়েছে, এবং এটা আমরা এখন বিশ্বাস করি যে সরকারও চায় নির্বাচনটা হোক, কিন্তু এটা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মানে অবস্থানের উপর। ঠিক আছে, আপনি যেটা বলছেন যে এটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপরে, তবে পরিবেশ যেটা বলে যে পজিটিভ থিঙ্কিংটা যদি থাকে আমাদের, ওই যে পরিবেশ দেখছি আমরা, তাতে আশা জাগায়। স্যার, আপনার কাছে একটু যেতে চাই আবারও। সাধারণ মানুষ হৃদরোগ থেকে পরিত্রাণ পাবার জন্য অ্যাওয়ারনেস, যেটা একেবারে যদি সামান্য কথায় যে আপনাকে এই করতে হবে। ধন্যবাদ। এটা আমি প্রতিবারই বলে আসি যে হার্ট অ্যাটাক কিন্তু যত সোজা বললাম তত কঠিনও না। 4টা রিস্ক ফ্যাক্টর, মেজর রিস্ক ফ্যাক্টর 4টা: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, রক্তের চর্বির আধিক্য। এই 4টার একটা না থাকলে হার্ট অ্যাটাক হওয়া বেশ কঠিন। এটাকে বলা হয় মেজর রিস্ক ফ্যাক্টর। আর মাইনর রিস্ক ফ্যাক্টরের কোনো মাত্রা নাই। সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত যা কিছু করেন সবই হার্ট অ্যাটাকের পক্ষে যায়। ওই ঘুম থেকে বাড়ালেন, টুথপেস্টে ফ্লোরাইড আছে, তারপরে ব্রাশ করলেন, খেতে বসলেন আনহেলদি ফুড, বাড়ালেন
মেন্টাল, প্রথমে রিক্সাওয়ালার সাথে গন্ডগোল হলো ভাড়া নিয়ে, তারপরে কর্মক্ষেত্রে মেজাজ খারাপ হয়ে মেজাজ খারাপ হয়, একবারে রাত্রে স্লিপটাও আনহেলদি হয়ে গেল। তাহলে আমি বলবো যে এই চারটা যাতে আমরা ইয়াং জেনারেশন, কারণ আমরা এখন 30-র ঘরে হার্ট অ্যাটাক পাচ্ছি, 20-র ঘরে পাচ্ছি। আমার একটা নিজের রিং লাগানো আছে 13 বছরের একটা ছেলের, তাহলে দেখেন কত আগায় আসছে। অতএব আমার আজকের আপনার মাধ্যমে এবং চ্যানেলের মাধ্যমে বক্তব্য থাকবে যে ইয়াং জেনারেশন যেন এই কয়টা কথা মেনে চলে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, রক্তে চর্বির আধিক্য যাতে না হয়, স্থূলতা যাতে না হয়, এই জন্যে এবারকার থিমের 1 নম্বর হচ্ছে কায়িক পরিশ্রম বাড়ানো। এইগুলা যদি ঠিক রাখতে পারে, হেলদি ফুড খাবে, হেলদি জীবনযাত্রা লিড করবে, কায়িক পরিশ্রম বাড়াবে, ধূমপান করবে না। অনেক ধন্যবাদ আপনাকে। পিন্টু, একেবারে শেষ করি, দ্বৈরথ মানে গতকাল তো ক্রিকেট খেলাটা হলো রুদ্ধশ্বাসপূর্ণ ক্রিকেট খেলা, ভারত আবার সে জিতেই গেল, তা খেলাটা কেমন দেখলেন? এটা তো খুবই মানে এক্সাইটিং বলা যাবে, যে খুবই উত্তেজনা। মানে কালকে খেলা কালকে খেলা দেখতে দেখতে যেটা মনে করছিলাম যে ওই জায়গায় তো বাংলাদেশ থাকতো, বাংলাদেশ থাকার কথা ছিল। যদি আমরা ওই খেলাটাতে ওইভাবে হেরে না যেতাম পাকিস্তানের সাথে, তাহলে আমরাই কালকে আলোচনায় থাকতাম এবং আমাদের সাথেই খেলাটা হতো। অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আমাদের প্রিয় অতিথি যে কথা বললেন, হৃদরোগ থেকে পরিত্রাণ পাবার জন্য একেবারে 4টি বিষয়ের উপর উনি খুব জোর দিয়েছেন এবং বলেছেন সুষম খাবার, নিয়ম শৃঙ্খলা রক্ষা করা এবং অবশ্যই প্রতিদিন নিয়মিত হাঁটা, সেটা খুবই জরুরি। এই নিয়মগুলো মানবার চেষ্টা করবেন। শরীর সুস্থ থাকলেই মনটা সুস্থ থাকে এবং কাজে কর্মে উদ্দীপনা জাগায়। শুভকামনা থাকলো। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।